সংবিধানের শুরুতেই যেটা আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্য নয়, সেটা হচ্ছে দেশের নাম বদলানো। প্রজা হচ্ছে প্রজা নিয়ে যদি কোনো ক- সংশয় থাকে, আপত্তি থাকে, তো প্রজা শব্দটা একটা শব্দ মাত্র, যা একক ব্যক্তির উপর নির্ভরশীল। একক ব্যক্তিকে প্রজা বলা হচ্ছে। আর যখন একাধিক হচ্ছে তখন জন হয়ে যাচ্ছে। তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই শব্দগুলোর মধ্যে অন্যায় কিছু নাই। কারণ এটা হিস্টোরিক্যালি চিন্তা করতে হবে এবং রাষ্ট্রীয় কাঠামোর সাথে সংবিধানের একটা সম্পর্ককে বুঝতে হবে। সেটা হচ্ছে একসময় যখন রাজারা রাজ্য শাসন করত, তখন রাজারা প্রজাদের উপর নির্যাতন করত এবং প্রজাদেরকে অত্যাচারের শিকার হতে হতো। তাই পরবর্তীকালে যখন ডেমোক্রেসি এবং আধুনিক রাষ্ট্র গঠন হয় এবং ফিলসফি এভাবেই চলতে থাকে, তখন জনগণের কাছে ক্ষমতা আসে, জনগণ তার ক্ষমতাটাকে এক্সারসাইজ করে এবং জনগণকে শাসক বলা হয়। জনগণ কেমন করে শাসক? কারণ জনগণ তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে তাদের শাসক হিসাবে। সুতরাং শাসক যেহেতু জনগণ নির্বাচিত করে, সুতরাং জনগণই রাষ্ট্রের আসল মালিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুতরাং এখানে যে প্রজার শব্দটার সাথে বিরূপ হওয়ার কিছু নাই। প্রজারাই শাসনভার প্রজার উপর নির্ভর করছে, অর্থাৎ জনগণই, ইন আদার ওয়ার্ডস, রাষ্ট্রের ক্ষমতার ভার তাদের উপরেই, রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং এই রাষ্ট্রের নাম বদলানোর কোনো গ্রহণযোগ্যতা আমি দেখি না। এটা অনর্থক, কন্ট্রোভার্সি আনবে, এটাতে কোনো ভালো কাজের কিছু নেই। এরপর আসছে মূলনীতি। মূলনীতি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার কতগুলি মূলনীতির উপর কনস্টিটিউশন গঠন করা হয়েছিল। তার মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের প্রশ্ন ছিল। ধর্মনিরপেক্ষতা এই জিনিস ছিল কারণ এই দেশ ধর্ম নির্বিশেষে সবাই যুদ্ধ করেছে। ধর্মনিরপেক্ষতা মানে এই নয় যে ধর্মহীনতা, যার যার ধর্ম শেষে পালন করবে। যেখানে ধর্ম ধর্ম এসে রাষ্ট্রের কোনো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চালনা করা হবে না, ইন দ্যাট সেন্স যে কোনো কিছু রাষ্ট্রের কোনো কাজ চালানোর জন্যে ধর্ম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। তাই ধর্মনিরপেক্ষতা মানে এই নয় যে ধর্মহীনতা। আর সমাজতন্ত্র এই জন্যই বলা হয়েছে যে সাম্য আনার জন্যে, সাম্যতা। তার মানে কি আমরা সাম্যতা চাই না? আর জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ হচ্ছে ন্যাশনালিজম। মানুষের দেশপ্রেমের একটা প্রধান কারণ হচ্ছে তার জাতীয়তাবাদ। আমরা বারবার করে বলছি যে আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, জাতীয়তাবাদ বাংলাদেশি। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ কেন বলছি? বিকজ দেশপ্রেম যেন উদ্বুদ্ধ হতে পারি। এখানে অন্য জায়গায় তো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বলে দিয়েছে, সুতরাং এই জাতীয়বাদটা কেন এখানে উঠে যাবে? অপ্রাসঙ্গিক এবং এটা আউট অফ কনটেক্সট। আর সর্বত যে যে মূলনীতিগুলো ছিল, 4টা মূলনীতি যার উপর কনস্টিটিউশন বেস হয়ে আছে, ফাউন্ডেশন, সেগুলোকে উল্টানো যায় না। ন্যাশনালিজম, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ, এটা অনেক দিন ধরে কন্ট্রোভার্সি যে জাতীয়তাবাদী কী হবে, বাঙালি না বাংলাদেশি। বাঙালি হচ্ছে একটা জাতির একটা নাম, আর জাতীয়তাবাদ হচ্ছে একটা দেশের তার তার ন্যাশনালিজম। আমি যে ভূখণ্ডের মধ্যে আছি তার পরিচয়, আমার পরিচয় সারা বাংলাদেশে আমি বাংলাদেশি। আমার ভাষা বাংলা, আমি চেহারায় বাঙালি, আমি বাঙালির সংস্কৃতি আমার আছে, কিন্তু পরিচয় যখন আমি দিব আমি বাংলাদেশি। কারণ বাঙালি পৃথিবীর বহু জায়গায় থাকতে পারে, কিন্তু বাংলাদেশি শুধুমাত্র এই যে ভূখণ্ড আমাদের মানচিত্রে আছে তার মধ্যেই। সুতরাং আমি এটাকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশি, জাতীয়তাবাদে আমরা সবসময় ছিলাম, আমরা এখনও আছি। কনস্টিটিউশনের প্রবর্তন যে সময় যা হোক না কেন, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। আমি এটাকে স্বাগত জানাই। মৌলিক অধিকার এবং স্বাধীনতার ক্ষেত্রে কতগুলি বিষয় আনা হয়েছে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি, এগুলো আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্টেট পলিসি ছিল। অর্থাৎ রাষ্ট্র ওগুলোকে ধীরে 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 এমনভাবে কাজ করবে যাতে প্রত্যেকটা মানুষ খাদ্য পায়, শিক্ষা পায়, চিকিৎসা পায়, বাসস্থান পায় এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো পায়। এখন ইন্টারনেটের সুবিধাও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
কিন্তু এইটা যদি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দেওয়া হয়, আজকে যদি কেউ খাবার পানি না পায়, আজকে যদি কেউ খাবার না পায়, আজকে যদি কেউ বাসস্থান না পায়, তবে সেই ক্ষেত্রে মামলা করবে সরকারের এগেনস্টে যে আমার কনস্টিটিউশনে আমার অধিকার আছে, আপনাকে আমাকে এখানে একটা বাড়ি করে দিতে হবে। সেটা তো আজকে বাংলাদেশের অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং এটা ভালো চিন্তাধারা হলো, এটা আসলে বাস্তবায়নযোগ্য নয়। কারণ বাংলাদেশের অর্থনীতির সাথে প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে এটা আসলে সম্ভব না। প্রত্যেকটা ছেলেকে এমএ পাস পর্যন্ত করা শিক্ষা বলেনি, কোন শিক্ষা, প্রাইমারি শিক্ষা বলেনি, বলেছে শিক্ষা মানে দ্য ম্যাক্সিমাম ডিগ্রি আমি ধরে নিচ্ছি, এটা তো সম্ভব না। প্রত্যেকটা মানুষকে চিকিৎসা দেওয়া রাষ্ট্রের পক্ষে এই মুহূর্তে তো সম্ভব না। এগুলোকে যদি কনস্টিটিউশনের মধ্যে ঢুকানো হয়, তবে সেটা আসলে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বলেছে জামিনে মুক্তির অধিকার কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ঢুকাতে হবে। জামিন হচ্ছে একটা ডিসক্রিশনারি রাইট অফ এ কোর্ট। এটা বুঝতে হবে যে কোন মামলায় একজন ব্যক্তি বেল হয় কি বেল হয় না। এটা যদি সাংবিধানিক অধিকার দেওয়া হয়, তো একজন খুনি আসামি যে বলবে এটা আমার সাংবিধানিক অধিকার, আমাকে জামিন দিতে হবে, সেটা আসলে জামিন ফান্ডামেন্টাল রাইট হতে পারে না। এটা তো আইনের অধিকার। আইন যদি বিচারক মনে করে তার পাওয়ার ব্যাপার, দেবে, না পাওয়ার হলে দেবে না। জামিন একটা অধিকার, সে অধিকারটা আইন দ্বারা হয়, এটা ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল হচ্ছে যেটা বাস্তবায়িত করতেই হবে, বাধ্য। কিন্তু একজন খুনি আসামি, তাকে জামিন যদি কোর্ট মনে করে যে তাকে জামিন দিলে তো সে আরও খুন করবে, বা একজন ড্রাগ ডিলার, তাকে জামিন দিলে সে তো আবার ড্রাগের বিস্তার ঘটিয়ে দেবে। সুতরাং এমন লোককে বরং অন্তরীণ থাকাই ভালো। কিন্তু যদি ফান্ডামেন্টাল রাইট, যদি জামিন দেওয়াটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এসে যায়, তখন একজন ড্রাগ ডিলার এসে বলে এটা আমার ফান্ডামেন্টাল রাইট, আমাকে তো জামিন দিতেই হবে, তখন ফিরে এসে সে আবার একই রকম অপরাধ করতে থাকবে। সেই ক্ষেত্রে অপরাধের সীমা পরিসীমা থাকবে না এবং সব অপরাধী প্রবণ হতে থাকবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়, প্রথম কথা হচ্ছে যে কেন করা হলো উচ্চকক্ষ, তার কাজটা কি, কি কাজ করবে। চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই তো সাধারণত উন্নত দেশে করা হয়, এবং উন্নত দেশে সেসব ব্যক্তিকেই উচ্চকক্ষে নেওয়া হয় যারা তাদের প্রেক্ষাপটে বিখ্যাত। যেমন তেন্ডুলকারকে নেওয়া হয়েছিল। তেন্ডুলকার তার প্রেক্ষাপটে তখনকার সময় সবচেয়ে বিখ্যাত ছিল। সুতরাং যে এডুকেশনালিস্ট, তাকে নেওয়া হয় যে তার জায়গায় সবচেয়ে ভালো। একজন বিচারক, প্রাক্তন বিচারক নিতে পারে, বা যার সমাজে যার একটা যশ হয়ে গেছে, সেরকম ব্যক্তিকে তার ব্যক্তিত্বের কারণে, তার কর্মের কারণে দেয়া হয়। এবং কেন দেওয়া হয়? যেন জ্ঞানী ব্যক্তিরা একসাথে বসে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। এখানে যে নিম্নকক্ষ উচ্চকক্ষের যে বিধান রাখা হয়েছে, নিম্নকক্ষ বুঝলাম আমাদের যে পার্লামেন্ট আছে বর্তমান, তাদের ফাংশনস আমরা জানি কনস্টিটিউশন দেওয়া আছে। কিন্তু উচ্চকক্ষের যে কী ফাংশন, এখানে কিছু বলা নেই। কি কাজ করবে তারা, তাদের নিম্নকক্ষের থেকে গেলে তার ফাংশনটা কী হবে, তার কী কী কাজ থাকতে পারে, সে কাজগুলো ডিফাইন করা নাই। ফলে শুধুমাত্র কে উচ্চকক্ষে বসবে সেটুকু বললেই তো যথেষ্ট না, তার কাজকে দিয়ে ডিফাইন করতে হবে। এক। দুই হচ্ছে, নিম্নকক্ষে বলা আছে যে 400 জনকে নেওয়া হবে। 300 জন আগের মতোই, পুরুষ নারী নির্বিশেষে 300 জন ইলেক্টেড হবে তার কনস্টিটিউয়েন্সি থেকে। আর 100 জন নারী, তারাও ইলেক্টেড হবে, সরাসরি ইলেক্টেড হবে। তো এখন 300 জনের মধ্যে তো নারী রয়েই গেছে, নারীর জন্য আবার এক্সট্রা কোটা কেন? কনস্টিটিউশনে তো বলা আছে নারী এবং পুরুষের সম অধিকার। সুতরাং এই যে কোটা সিস্টেম করাটা, এটা তো আবার আর একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এবং 300 জনের মধ্যে যেখানে নারী সরাসরি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেন, তখন তাদের জন্য আবার 100 সিট কেন রাখা হচ্ছে? তার পারপাসটা কি? এতে তো খরচ বাড়বে। 300 জনের খরচ সরকারকে দিতে হয়। তারা বিদেশ থেকে বিদেশি গাড়ি আনে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেয়, অ্যালাওয়েন্স নেয়, বিদেশ যাত্রা আছে। সেগুলো করার পর আরও 100 জন নারীকে যে নেবে, তার পারপাসটা তো থাকতে হবে। কারণটা কি? তো কারণটা যদি জানা থাকতো, আমরা বুঝতাম যে দিস ইজ দ্য রিজন ফর হুইচ 100 জন নারীকে আরও ইনক্লুশন করা হচ্ছে। এরকম তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। সুতরাং এটা একটা অপ্রয়োজনীয় সংশোধন মনে হচ্ছে। আর উচ্চকক্ষে তারা যাবেন যারা কিনা নিম্নকক্ষে ইলেক্টেড হয়েছেন, তাদের থেকে
প্রপোর্শনালি তাদের ওখান থেকে নিয়ে আসতে আনুপাতিক হারে। তার মানে যারা নিম্নকক্ষে ইলেক্টেড হয়েছেন তাদেরই মনোনীত প্রতিনিধিরা এখানে আসছেন। সুতরাং উচ্চকক্ষে যারা থাকবে তারা সাবসার্ভিয়েন্ট হবেন টু দ্য নিম্নকক্ষ, বোঝা যায়, কারণ তাদের দ্বারা অ্যাপয়েন্টেড। তো একই রকম অবস্থা হবে, তো লাভ কী হবে? এমন যদি হতো যে যে যার জায়গায় খুব প্রসিদ্ধ সেরকম লোককে আনলে তারা বায়াস হবে না, কিন্তু এখানে তাদেরকে আনা হচ্ছে যারা কিনা নিম্নকক্ষের ব্যক্তিদের মনোনীত ব্যক্তি। তারা তাদের ফাংশনস ফেয়ারলি ইন্ডিপেন্ডেন্টলি এক্সারসাইজ করতে পারবে আমি অন্তত মনে করি না। যেখানে অতীতে দেখা গেছে যে সরাসরিভাবে চাকরির সাথে কোনো সম্পর্কিত না, তারপরেও সবসময় যারা চিফ এক্সিকিউটিভ আছেন, পলিটিক্যাল পার্টিতে যারা ক্ষমতাধর আছেন, সবসময় তাদের এক ধরনের প্রশংসা করা, তাদেরকে সমঝে চলা, তাদেরকে প্রশংসা করা, এই ধরনের প্রবণতা আমরা দেখে এসেছি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। তো এই উচ্চকক্ষের যে সুবিধা পাওয়ার কথা সে সুবিধা তো হবে না। ন্যূনতম বয়সসীমা দেখিয়েছে। আমাদের দেশে একটা ছেলের অনার্স পাস করতে 23 বছর চলে যায়। যদি 18 বছর থেকে যদি আমি দেখি তার সময়সীমাটা 25 বছর লেগে যায় অন্তত তার মাস্টার্স ডিগ্রি করতে। তার মানে কি আমরা উৎসাহিত করছি পড়াশোনা করা যাবে না? কারণ কোনো একটা পার্টির হয়েই তো তাকে করতে হবে ইলেকশন। তার মানে তাকে ছাত্র অবস্থায় রাজনীতি করতে হচ্ছে, শিশু বয়সে রাজনীতি করতে হচ্ছে, এবং রাজনীতি করার জন্যে তার পড়াশোনাটা বিঘ্নিত হচ্ছে। তো রাজনীতি কি পড়াশোনা? তো আমরা তো একটা জাতিকে শিক্ষিত জাতি হিসেবে চাই। আগে শিক্ষিত হোক, তারপর ডিসাইড করবে রাজনীতি করবে কি করবে না। এখন ছোটোবেলার থেকে যদি রাজনীতি করে তার রাজনীতি মাথার মধ্যে ঢুকবে। ফলে অতীতে যারা রাজনীতি করে অপরাজনীতি ঢুকে গেছে, এত ছোট বয়সে আসলে যদি সেই সুযোগ থাকে তাদের লেখাপড়ার আর হবে না, তারা রাজনীতি করবে। বিদেশে একটা কাঠামো হয়ে গেছে যে তাদের মধ্যে এক ধরনের সভ্যতার সৃষ্টি হয়ে গেছে। একটা জাতি যখন জ্ঞান গরিমায় উপরে উঠে যায় তাদের পক্ষে অনেক কিছু সম্ভব। কিন্তু যারা এখনও সেই পর্যায়ে ওঠেনি, 21 বছর বয়সটা খুব প্রিম্যাচিওর টু বি এ ল মেকার। এখানে তো ল মেক করতে হবে, এটাও বুঝতে হবে এটা একটা জ্ঞানের জায়গা হওয়া প্রয়োজন, একটা জ্ঞান চর্চার জায়গা হওয়া প্রয়োজন। শুধুমাত্র ওই যে উপজেলার থেকে ইলেক্টেড হয়েছে তারা এসে এমপি হচ্ছে, এই করলে তো ল মেক হয় না, একটা স্যাংটিটি থাকা প্রয়োজন। সুতরাং আমি মনে করি একজন ব্যক্তির 21 বছর যদি সময় বেঁধে দেওয়া হয়, তবে তার কোয়ালিফিকেশন যেন অ্যাটলিস্ট একটা বিশেষ কোয়ালিফিকেশন ফিক্স করে দেওয়া হয়, যাতে করে ল মেকারদের যেন ল মেক করতে না অসুবিধা হয়। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ভারসাম্যতা, আমি তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যতা খুব একটা সিগনিফিক্যান্টলি আমি দেখছি না যে ভারসাম্যতা হয়েছে। প্রেসিডেন্টকে এমন কোনো কর্তৃত্ব এখানে দেওয়া নেই বা ক্ষমতাও দেওয়া হয়নি যাতে করে একটা ব্যালেন্স হতে পারে। রাদার প্রাইম বলা আছে যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের উপদেশ তার উপদেশ অনুযায়ী কাজ করবেন। তো আমি তো এখানে কোনো সংস্কার দেখছি না, এমন কোনো সিগনিফিক্যান্ট ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে না যাতে করে ক্ষমতার সুষম বন্টন হয়। আর প্রাইম মিনিস্টারকেও এমন কোনো ক্ষমতা আমি দেখছি না হ্রাস করা যাতে করে তার ক্ষমতা হ্রাস পায়, এবং তা যেন পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি আবার স্বৈরাচারে রূপান্তরিত হবেন না। উদ্দেশ্য তো ছিল যে আমাদের দেশে ভবিষ্যতে যেন আর স্বৈরাচার না হয়, কিন্তু এই সংবিধানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে ভারসাম্য তো হয়নি, এবং যেভাবে এটাকে বিন্যাস করা হয়েছে তাতে করে প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো হেরফের হয়েছে বলে আমার মনে হয় না। এবং এই সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আবার স্বৈরাচার হবেন না তারও কোনো গ্যারান্টি কিন্তু নাই। এরপর আছে খুব জরুরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা। আমাদের যে সর্বদল এবং একত্রিত হবে মোটামুটিভাবে ডিসাইড করে যে সংবিধানে আনা হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশন, সেটা কিন্তু কেউ খারাপ বলেনি, এবং সেই প্রভিশনের ফলে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু ভালো নির্বাচন হয়েছিল। সো আমি তো বলি যে মনে করি যে সেই কাঠামোই থাকা দরকার। 3 মাসের মধ্যে ইলেকশন হবে, কে হবে প্রধান উপদেষ্টা কে হবে এবং কারা হবেন
এখানে বলেছেন যে যে, আহ, যে যারা কারা কারা হবেন এখানে সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে এনসিসি 9 সদস্যের ন্যূনতম 7 সদস্যের সিদ্ধান্তে এনসিসির সদস্য ব্যতীত নাগরিকদের মধ্যে একজন গ্রহণযোগ্য। আমি তো মনে করি অন্য কেউ না, যারা সর্বদল যাদেরকে আগের সংবিধান অনুযায়ী, যেটা আওয়ামী লীগের সময় যে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করা হয়েছিল, সেই বিধানটাকে যখন আবার পুনর্জীবিত হবে সেটাই রাখা দরকার। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। নতুন করে এক্সপেরিমেন্টের কোনো মানে হয় না। তারপর হচ্ছে বিচার বিভাগের বিষয়। বিচার বিভাগের একটা বোঝা দরকার, সেটা হচ্ছে যে ঢাকার বাইরে বাংলাদেশের কোনো উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট থাকতে পারে না। সেটা ইতিমধ্যেই 8th অ্যামেন্ডমেন্ট কেসে সিদ্ধান্ত হয়ে গেছে, হুইচ ইজ দ্য বেসিক পিলার। নতুন করে এই কন্ট্রোভার্সির কোনো প্রয়োজন হয় না যে হাইকোর্টের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করেছে। এটা সম্ভব না, বিকজ অ্যাপ্লিকেশন এর আগে 8th অ্যামেন্ডমেন্ট কেসে বলে দিয়েছেন যে দিস ইজ এ বেসিক পিলার অফ দ্য কনস্টিটিউশন এবং এটা বিকেন্দ্রীকরণ সম্ভব না। এই যে সব সিদ্ধান্ত, এগুলো পরবর্তী পার্লামেন্ট ছাড়া এগুলো কোনোটাই করা সম্ভব না। সুতরাং দিস আর অল থিওরিটিক্যাল। এই সিদ্ধান্তের একটা বা সবকটা যদি যত ভালো হোক, পরবর্তী পার্লামেন্ট যদি না মনে করেন, আমরা যাদেরকে পরবর্তী রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা অ্যাপয়েন্টেড করব, তারা যদি মনে করেন করেন 2/3 মেজরিটি দিয়ে, তবে সংবিধান সংশোধন হবে না। আর যদি মনে করেন তবে নিশ্চয়ই হবে। তবে আমরা এমন সংবিধান চাই যে সংবিধানে আবার নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হয়।